নিয়ামুল হক নাইম তার প্রশ্ন, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে কে এগিয়ে আছেন? কোচ হওয়ার দৌড়ে আসলে কেউ এগিয়ে নাই এখন পর্যন্ত, কারণ ইটস ওয়াইড ওপেন একটা প্রসেস চলছে। 30 তারিখ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশে যে কেউ, যদি আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখনো ওইটা নিয়ে কোনো বোর্ডও বসে নাই, কোনো টেকনিক্যাল কমিটির মিটিংও হয় নাই। সো এখনই বলা যাচ্ছে না কে এগিয়ে আছেন। সুতরাং 30 তারিখের পর একটা লিস্ট করা হবে, যেটা আমরা আগেও বলেছিলাম। কোনো লিস্ট হয় না এখনো। ধরেন ক্রাইটেরিয়া যে আমার কাছে যদি 300 সিভি থাকে, 300 সিভিকে আমি বাঁচবো কিভাবে? ধরেন বেসিক 4-5টা হচ্ছে ক্রাইটেরিয়া সেট করা হবে। কি চাচ্ছি আমি, বা আমাদের ফেডারেশন কি চাচ্ছে? আমরা চাচ্ছি এই কন্টিনেন্টে কাজ করা কেউ হোক, ওকে ফাইন। যদি এইটা একটা ক্রাইটেরিয়া হয়, তখন এইটার বাইরে থাকা সিভিগুলোকে তারা হচ্ছে আগে আলাদা করে ফেলবে। এরপর ওইটা কিন্তু বারবার বলছে যে যদি এটা ক্রাইটেরিয়া হয়, যদি আপনি চান বিশ্বকাপে কোনো দলকে নিয়ে গেছে বা ইউরোতে নিয়ে গেছে, এশিয়ান কাপে নিয়ে গেছে, সেটা ক্রাইটেরিয়া হলে সেটার বাড়তি দলগুলোকে সিভিগুলোকে ফেলে দেয়া হবে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। ওই ফেলে দেওয়ার পর বাকি যাদের একটা মানে বেঁচে থাকা যারা থাকবেন, রেসে থাকা, তখন তাদেরকে নিয়ে আলটিমেটলি টেকনিক্যাল কমিটি তখন থেকে কাজ শুরু করবে। এইটার মধ্যে একটা মেজর জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এখন যারা অ্যাপ্লাই করছেন, বাংলাদেশের যখন ওই সার্কুলারটা দেয়া হয়েছে সেখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সা, ধরেন এমন তো বলা হয়নি যে $15,000 উপর আমি বেতন দিব না। সো তখন ধরেন এই যে এত হাই প্রোফাইল কোচরা অ্যাপ্লাই করছেন, তাদের সাথে তো আপনার ওই নেগোসিয়েশনেও যেতে হবে। আপনি কত হলে করবেন, বা কি না কি আপনার কি কি ফ্যাসিলিটিস লাগবে, ওইখানের পর দেখবেন এই অনেক বড় নাম ঝরে পড়বে। এখন এই সোশ্যাল মিডিয়ায় বা আমি অনেক মিডিয়াতেও দেখতে পাচ্ছি, মানে নিউজ মিডিয়াতে, মানে কোচ নিয়ে এই যে আলোচনা আর তাড়না, ইটস গুড, ভেরি পজিটিভ, বাট এগুলা বাস্তবতার সাথে সম্পর্কহীন বলে আমার কাছে মনে হয়। কেন সম্পর্কহীন বলে মনে হয়? ধরুন এখন যেই আবেদন করার সময়টা চালু আছে, আপনি চাইলে তো জোসে মরিনিও এর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, ক্লপও অ্যাপ্লাই করতে পারেন যে ঠিক আছে আমি বাংলাদেশে কোচ দিই, কথার কথা। এখন এইখানে ব্যাপারটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে তো পুরোপুরি না। আমি কেন বাস্তবতায় পাটা রাখতে বলছি? আপনাকে বুঝতে হবে, ধরেন একজন হাই প্রোফাইল কোচ একটা আইডিয়া নিয়ে আসেন, একটা ফিলোসফি ডেভেলপ করেন এবং সেটা তিনি ওই দেশে রেখে যেতে চান। একটা হাই প্রোফাইল কোচের ক্রাইটেরিয়া বা ধরেন তার ক্যারেক্টারিস্টিক্সই এরকম। একটা কোচ যখন বাংলাদেশে আসতে চাইবেন, তিনি হয়তো অ্যাপ্লাই করছেন, তিনি যখন ধরনের শর্ট লিস্টেড হইলেন এবং তারপরে তার সঙ্গে বিএফএফ এর কথা হচ্ছে বা কিছু একটা, তখন তিনি জানতে চাইবেন যে আমাকে তুমি কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করবা। ফ্যাসিলিটিসের ভেতরে কি কি থাকে? এভরিথিং ফ্রম বল, এবং যে কোচ যত বেশি তার অ্যাটেনশন টু ডিটেইল, তিনি তত বেশি নিখুঁত হইতে চান। ধরেন পল পুট নামে যে কোচ বাংলাদেশের সাইফ স্পোর্টিং এ কাজ করে গেলেন এবং যিনি পরে গিয়ে আফ্রিকায় বেশ নাম কামিয়েছেন, আগেও কামিয়েছেন, পরেও কামিয়েছেন, এখনো বেশ ভালোই আছেন। উগান্ডা না কয়েকটা দেশেই তিনি কাজ করেছেন, আফ্রিকান কাপ অফ নেশনসের দল নিয়ে গেছেন। টম সেন্ট ফিটের কথা বলা হয়েছে, বাংলাদেশে তো হাই প্রোফাইল কোচ এই আগে আসছেন, টম সেন্ট ফিট আফকনে কিছুদিন আগেও ছিলেন। তো এইরকম কোচ বাংলাদেশে নতুন তো না। এখন ওই কোচটা যেটা চান, আপনি যদি সেইটা প্রোভাইড করতে না পারেন, উনি বলবেন যে আমার একটা 5 জনের মেডিকেল টিম দাও, যার কাজ হবে প্লেয়ারদের রিকভারি নিয়ে, সারা বছর যারা লিগে খেলে রিকভারি। উনি আপনারা এসে বলবে যে আমার ডায়েটিশিয়ান লাগবে 3 জন। উনি এসে আপনারা বলবে আমার অ্যানালিস্ট লাগবে 4 জন, 4 জনের জন্য ক্যামেরা লাগবে 5 পদের। বুঝলেন, আমি তো অন্যভাবে বলতেছি, শুনে অন্যভাবে মনে করেন না। তারপরে সে বলবে যে আমার এই টেকনোলজিক্যাল টুলসগুলো লাগবে, যেই টুলসগুলো এখন আমার প্রয়োজন। এই যে পুরা জিনিসটা, আর তার উপর তার বেতন তো আছেই। এগুলা তো আমাদের বাস্তবতার সাথেও ভাবতে পারতে হবে যে আমি আসলে কাকে চেস করতেছি, কাকে টাকা। আপনি এখন একজনকে কথা দিলেন যে ভাই আপনাকে আমি এগুলো দিব, কিন্তু আপনি জিনিসটা দিতে পারলেন না, তখন কিন্তু একটা বনিবনা না হওয়ার দিকে মানে ধরেন চলেও আসলো, এবং বনিবনা না হওয়ার কারণে দূরত্ব তৈরি হতে পারে। এবং বোর্ডের সঙ্গে কোচের দূরত্ব তৈরি হওয়া সবসময় একটা নেগেটিভ সাইড। এই দূরত্বটা বাংলাদেশের এই যে ফেডারেশন আছে তার সঙ্গে হাভিয়ার কাবরার অত দূরত্ব ছিল না। মানে হাভিয়ার কাবরা যা পেয়েছেন তাই নিয়েই আলহামদুলিল্লাহ পড়েছেন, তাই নিয়ে কাজ করে গেছেন, দূরত্বটা হয়নি। দূরত্বটা তৈরি হয়ে গেলে তখন একটা মুশকিল তৈরি হয়। যেমন বাটলার প্রায় সময় এইসব কথাবার্তা বলেন, এটা নাই ওটা নাই, এই নাই সেই নাই, কারণ তিনি ওইগুলো ফিল করেন, তার ফিলোসফির ভেতরে যায়, তিনি এইগুলো চান। এখন এই দূরত্বটা তৈরি হলে তখন ওটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এই সব রকম মানে কোচ একজন সিভি দিছে আর আমরা একদম খুব উদ্বেলিত হয়ে যাচ্ছি, ব্যাপারটা এত সরল না যতখানি সরল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আপনার ওই কোচকে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, আর্থিক জায়গাতেও আপনার সচ্ছল হইতে হবে, অনেক কিছুর উপর নির্ভর করছে। আমরা চাইলেই রাতারাতি আসলে ইউরোপ হয়ে যাব না। ধরেন বিশ্বকাপে কোনো দলকে কোচিং করিয়েছেন,
তিনি যখন অ্যাপ্লাই করবেন তার কাছে তার যা বেসিক রিকোয়ারমেন্ট হবে সেগুলা আমাদের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে এই মুহূর্তে যদি আপনি ফুলফিল করতে চান, সেটাও আপনার জন্য একটা আকাশ কুসুম কল্পনা হয়ে যায় না সামটাইমস, ওই রকম হবে। কারণ এখানে ওয়ার্ল্ড ফুটবলটা কোন জায়গা আছে, উনি ওয়ার্ল্ড ফুটবলের একটা বড় জায়গা থেকে তিনি এই জায়গার মধ্যে ডিফারেন্সটা এসে দেখবেন। সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এত যে সিভি পড়ছে, দ্যাটস ভেরি পজিটিভ। এটাকে আমরা পজিটিভলি নেই। বাংলাদেশের ফুটবলটা মার্কেটিং দিক থেকে বা বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর এখন ধরেন সাউথ সুদানের যে একজন কোচ ছিলেন তিনিও হচ্ছে জানেন বাংলাদেশের কোচিং পটটা ওপেন হয়েছে, এখানে হামজা সমিত এরা আছে, বাংলাদেশের স্কোয়াড এটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ সিঙ্গাপুর হংকং এর সাথে এভাবে খেলেছে, ফাইন আমি এই দলটাকে নিয়ে আমি একটা প্ল্যান সেট করতে পারবো। কিন্তু ওই বেসিক রিকোয়ারমেন্টের জায়গাগুলোতেই আলটিমেটলি যে দেখবেন অনেকগুলো বড় নাম আসলে সরে যাবে। আর যেহেতু এখনো শর্ট লিস্টটাও করা হয়নি, শর্ট লিস্টের মধ্যে কিন্তু এইসব জিনিসও থাকবে। আপনি অবভিয়াসলি এমন কাউকে আপনি বুঝতে পারছেন তিনি কি চান বা তার কোচিং ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি হয়তো তাকে ওইভাবে শর্ট লিস্টে আপনার বেতনের জন্যও রাখতে পারবেন, অনেক কারণেই রাখতে পারবেন না। এইখানে একটা মেজর পোরশন কিন্তু এই স্যালারি এন্ড ফ্যাসিলিটিজের উপর ডিপেন্ড করে। আপনি যতক্ষণ না ওই কোচের সঙ্গে বসছেন, 1-to-1 কোনো মিটিং করছেন, তার আগ পর্যন্ত আপনার কোনো শর্ট লিস্ট কোনো লিস্টই হয় নাই। মানে আগে তো আপনার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, তারপরে আমি শুনবো যে আপনি আমাকে কি প্রোভাইড করতে পারবেন, আমি বলবো যে আমি আপনাকে এই দিতে পারবো, এরপরে আমাদেরকে একটা পয়েন্টে আসতে হবে, এরপরে আমরা স্যালারি নিয়ে আলোচনা করব। দূর কি বাত রে ভাই, দূর কি বাত, এটা সহজ না। এবং সেই জিনিসটার জন্য আসলে সময়ও খুব বেশি বাকি নেই, যেহেতু 30 এপ্রিল পর্যন্ত সেটা ওপেন। এরপর মে মাসে এই ধরনের যাচাই বাছাই প্রক্রিয়াগুলো চলবে। জুনের একেবারে শুরুতে কিন্তু বাংলাদেশের ম্যাচও রয়েছে সান মেরিনোর সাথে, ফ্রেন্ডলি ম্যাচ। সো ওইখানে ডিসিশন কি হয় এটা আসলে এটা কিন্তু খুব একটা ঝামেলার জিনিস, কারণ আপনি যেই কোচকে রাখবেন, মানে এখন তো কোনো কোচ কি বাংলাদেশের লিগের খেলা ফলো করছেন, মানে আপনি কিসের বেসিসে এই দল ডাকাটা একটা ঝামেলার মধ্যে পড়বে। আবার ধরেন এখন বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট কোচ আবার বিএফএফ থেকে দেওয়া হবে। কোনো ভালো কোচ, আমি আপনাকে বলি, কোনো ভালো কোচ তার নিজের অ্যাসিস্ট্যান্ট ছাড়া কাজ করতে চায় না। হ্যাঁ, তার একটা নিজস্ব একটা প্যানেল আসলে তার একটা প্যানেল থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট কোচ ইটস আ টিম থাকেই, একটা কোচের একটা নিজের টিম থাকে, ওই টিমের বাইরে সে যায় না। আপনি দেখবেন বিদেশে যখন একটা কোচ স্যাকড হন বা ক্লাব ছেড়ে দেন, তখন যেটা হয় যে আলটিমেটলি তার পুরো টিমটা সহই তারা চলে যান। কারণ শাভি আলোনসোর ক্ষেত্রে আপনি দেখেন রিয়াল মাদ্রিদে যখন এসেছে তিনি তার মেডিকেল স্টাফ নিয়ে হয়েছেন, ফিজিও নিয়েছেন, সেই কারণে পিন্টোজের চাকরি চলে গিয়েছিল ওই মোমেন্টে। সো ইটস ভেরি নরমাল। সুতরাং আমাদের একটু মাটিতে পা রাখতে হবে, প্লাস হচ্ছে আমাদের একটু মানে ফুটবলিং সিস্টেমটা আসলে কিভাবে রান করে এটা সম্পর্কেও আমাদের একটু, তবে ডেফিনেটলি যেসব কোচ অ্যাপ্লাই করছেন এটা আবারও আমরা বলছি বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা পজিটিভ সাইন যে এমন কোচ আসার জন্য উদ্গ্রীব হয়েছে। একটা ঘটনা এর আগের বার যখন তাবিদাউলের আমলে না, এর আগের টার্মে যখন কাজী সালাউদ্দিন ছিলেন, তখন একজন স্প্যানিশ কোচ তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং হাভিয়ার কাবরেরাকে যখন নিয়োগটা দেয়া হয় জেমিডের পর পার্মানেন্ট নিয়োগ, তখন তার ব্যাপারেও ফেডারেশনের কথাবার্তা অনেক দূরে গিয়েছিল। তিনি লা লিগায় কোচিং করিয়েছেন, এরপর তাকে নেওয়া হয়নি কারণ একটাই, মানে তখনের আমলে ধরেন বাংলাদেশের ফুটবলতে এত হাইপ টাপ ছিল না, তারপরও তিনি অ্যাপ্লাই করেছিলেন। তাকে না নেওয়ার পেছনে কারণ ছিল তার এই ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তখন প্রোভাইড করতে পারতো না, এবং তার যেই রিকোয়ারমেন্ট ছিল সেটাও ফুলফিল করা তখনের পার্সপেক্টিভেও অসম্ভব ছিল। সেই কারণে কিন্তু ওই ডিলটা হয়নি। এই সাবকন্টিনেন্টে কাজ করেছেন, স্প্যানিশ কোচ ছিলেন। সো আমরা আশা করি সবকিছু মিলিয়ে একটা ভালো কোচই হবে, যার কাছ থেকে বাংলাদেশ অন্তত শুধু ন্যাশনাল টিম নয়, ওভারঅল ফুটবলের স্ট্রাকচারটা নিয়েও ভিশনটা, যিনি একটা ভিশন নিয়ে আসবেন, মিশন নিয়ে আসবেন, আমি এটা করব এবং এই ভিশনটা আমরা পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.